রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের পক্ষ থেকে। আপনার সাংবাদিকতা জীবনের একটা বড় অংশ জুড়ে রয়েছে পার্বত্য চট্টগ্রাম এবং এর ঘটনা প্রবাহ। এর উপরে আপনাকে প্রতিবেদন করতে দেখেছি, অভিমত কলাম লিখতে দেখেছি এবং পরবর্তীতে ব্লগিং করতে দেখেছি। তো সর্বশেষ পরিস্থিতি কি পার্বত্য চট্টগ্রামের এই মুহূর্তে? পার্বত্য চট্টগ্রাম আপনি জানেন মাসুদ সাহেব যে পার্বত্য চট্টগ্রাম একটি যুদ্ধ বিধ্বস্ত এলাকা। সেখানে প্রায় 2.5 দশক যুদ্ধ হয়েছে। যুদ্ধ হওয়ার পরে 12 বছর আগে 1997 সালের 2 ডিসেম্বর শান্তি চুক্তি স্বাক্ষর হয়েছে। যেহেতু শান্তি চুক্তির পরেও সেখানে শান্তি ফিরে আসেনি, শান্তি চুক্তি স্বাক্ষরকারী জনসংহতি সমিতির গেরিলা দল, সাবেক গেরিলা দল, শান্তি বাহিনী অস্ত্র জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। কিন্তু 12 বছরেও শান্তি চুক্তিটি বাস্তবায়ন না হওয়ায় সেখানে আসলে সাধারণ মানুষের কোনো উন্নয়ন, ভাগ্যের কোনো পরিবর্তনই হয়নি। কোনো সেখানে প্রচুর দেশি বিদেশি সংস্থা সেখানে উন্নয়ন কর্মসূচি চালাচ্ছে। ইউএনডিপি 300 কোটি টাকার উন্নয়ন কর্মসূচি চলছে, কিন্তু সাধারণভাবে সেখানে পাহাড়ে যে অশান্ত পরিস্থিতি, সেই পরিস্থিতির একটা মাত্র রূপান্তর ঘটেছে। কিন্তু এই মুহূর্তে এই অবস্থায় বর্তমানে চট্টগ্রামে এখনো এক ধরনের অস্থিরতা চলছে। সেখানে প্রচুর অবৈধ অস্ত্রের ছড়াছড়ি আছে। তারপরে রয়েছে সামরিকায়ন, সেনাবাহিনীর অপারেশন উত্তরণ চলছে এখন। সেই উত্তরণের মধ্যে একটা ধরপাকড় চলছে, একটা অস্বাভাবিক পরিস্থিতি চলছে সেখানে। উপরন্তু সেখানে যে বাঙালি অভিবাসীদের সেখানে বসতি স্থাপন, নির্বিচারে বসতি স্থাপন, পাহাড় কাটা, জঙ্গল উজাড় করা, বন জঙ্গল উজাড় করা ইত্যাদিও চলছে। এই হচ্ছে পার্বত্য চট্টগ্রামের সংক্ষিপ্ত একটা অবস্থা। তো এটার মূল কারণ আমার কাছে এটাই মনে হয়েছে যে শান্তি চুক্তির যে বাস্তবায়ন না হওয়া, বাস্তবায়নে চুক্তিতে যে পার্বত্য সমস্যার একটা সমাধানের কথা বলা হয়েছিল, এই সমাধানটা না আসায় পার্বত্য সমস্যাটা এখন আরো জটিল পর্যায়ে। এই চুক্তির প্রধান শর্তগুলো কি ছিল, একটু যদি আমাদেরকে খোলাসা করেন। আচ্ছা, শান্তি বাহিনীর মূল যে রাজনৈতিক দল জনসংহতি সমিতি সন্তুল আহমেদ নেতৃত্বাধীন, সেই জনসংহতি সমিতি 5 দফার ভিত্তিতে শান্তি চুক্তিটা করেছিল। শান্তি চুক্তি করেছিল তখনকার আওয়ামী লীগ সরকারের সময়। তো সেই শান্তি চুক্তির মূল কথাটা হচ্ছে যে পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি এবং স্থায়ী বাসিন্দা বাঙালিদের হাতে ভূমি অধিকার দেওয়া এবং স্থানীয় একটা শাসন ব্যবস্থা দেওয়া, সীমিত আকারে হলো স্বায়ত্ত শাসন দেওয়া। সেই স্বায়ত্ত শাসন পদ্ধতিটার স্থানীয় শাসন ব্যবস্থাটার নাম হচ্ছে আঞ্চলিক পরিষদ। বর্তমানে সন্তুল রামমাই আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান। তো শান্তি চুক্তির মূল কথাটা হচ্ছে ভূমি অধিকার, এবং শান্তি চুক্তির মূল স্পিরিট বা দর্শন যেটাই বলি আমরা, মূল আদর্শটা হচ্ছে যে পার্বত্য চট্টগ্রাম একটি আদিবাসী অধ্যুষিত অঞ্চল। অবশ্যই এই কথাটা শান্তি চুক্তিতেই প্রথম বলা হয়েছে তা না, এটা 1900 সালের যে পার্বত্য চট্টগ্রাম শাসন বিধি, পার্বত্য চট্টগ্রামে যতগুলো আইন আছে, হ্যাঁ, সেই আইনগুলোর মধ্যে সবচেয়ে প্রধান যে আইনটি, সেই আইনটি হচ্ছে 1900 সালের শাসন বিধি। সেই শাসন বিধিতেও একই কথা বলা হয়েছে যে পার্বত্য চট্টগ্রাম হচ্ছে আদিবাসী অধ্যুষিত অঞ্চল। এই হচ্ছে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির মূল দর্শন। সেখানে অনেক ভালো ভালো কথা আছে, কিভাবে উন্নয়ন করা যায়, কিভাবে সেখানে জমির সঠিক ব্যবহার হবে, কিভাবে সেখানে ভারী শিল্প কারখানা হবে, স্বল্প শিল্প কারখানা হবে, হ্যাঁ, কিভাবে সেখানে ক্ষুদ্র ব্যবসায়ীরা কাজ করবে, চাকরিজীবীদের কিভাবে হবে, কিভাবে সেখানে শিক্ষা দীক্ষা হবে। মানে বোঝা যাচ্ছে যে একটা শান্তি চুক্তিতে যে সমস্ত ভালো ভালো কথাবার্তা থাকার কথা সবই ছিল, কিন্তু এটা বাস্তবায়িত হয়নি। এই জায়গায় আমরা আবার ফিরে আসবো, কিন্তু একটু পটভূমিতে যেতে চাই। কবে থেকে পার্বত্য চট্টগ্রাম অশান্ত হয়ে উঠলো, এর কারণ কি ছিল? আচ্ছা, আমরা যদি পার্বত্য চট্টগ্রামের একটা সংক্ষিপ্ত ইতিহাস দেখি, তো সেটা দেখতে হবে যে আমরা এটা যেতে হবে আসলে পাকিস্তান আমলে। তো এর আগেও আমরা আরো পিছিয়ে গেলে ব্রিটিশ আমলে এবং মুঘল আমলেও পার্বত্য চট্টগ্রামের পাহাড়িদের সঙ্গে মুঘল বাদশাদের যুদ্ধ হয়েছে কর দেওয়া নিয়ে। হ্যাঁ, তারপরে ব্রিটিশ আমলে ব্রিটিশদের সঙ্গে যুদ্ধ হয়েছে কর দেওয়া না দেওয়া নিয়ে। কিন্তু সর্বশেষ পাহাড়িদের উপরে পার্বত্য চট্টগ্রাম তো পাহাড়ি অধ্যুষিত অঞ্চল ছিল, এখন অবশ্য জনসংখ্যার ভারসাম্য নষ্ট হয়েছে। সর্বশেষ পার্বত্য চট্টগ্রামে যেটা হয়েছে যে পাকিস্তান আমলে সবচেয়ে বড় আঘাতটা আসে 1960 সালের দিকে, যখন সেখানে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র করা হয়। কাপ্তাই জলবিদ্যুৎ করার কারণে যেটা হয়েছে যে চাষের প্রায় 54,000 একর জমি, চাষযোগ্য জমি পানিতে তলিয়ে যায় এবং প্রায় 1 লক্ষ মানুষ, পাহাড়ি মানুষ, তারা উদ্বাস্তু হয়ে পড়ে এবং তারা তখন পাড়ি জমায় প্রধানত ভারতে। তো
এটা হচ্ছে পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের উপর প্রথম আঘাত। এরপরে বাংলাদেশ আমলে 1972 সাল থেকে সেখানে শুরু হয় সামরিকায়ন। 72 সালে রামগড়ে বড় একটি গণহত্যা হয়েছিল। আমি এই জায়গাটা যাবার আগে একটু আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে এই যে দেখুন পাকিস্তানের সামরিক শাসক প্রথম এরকম একটা আঘাত করলো কাপ্তা জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে গিয়ে যে উদ্বাস্তু হয়ে গেল পাহাড়ি মানুষ। Right. কিন্তু 71 সালে দেখা গেল যে পার্বত্য চট্টগ্রামের মানুষের সমর্থন বা সেখানকার শাসক গোষ্ঠী যারা ছিলেন রাজা তার সমর্থন পাকিস্তানের শাসকের দিকেই ছিল এবং হ্যাঁ। এই ব্যাপারটা যদি একটু খোলাসা করেন কেন ওই সময় তাদের ওইরকম একটা অবস্থান ছিল। আচ্ছা, সেখানে সেটা একটু বলতে হয়, কিন্তু একটা জিনিস মাসুদ ভাই, যে রাজা কখনোই সাধারণ পাহাড়ি মানুষকে প্রতিনিধিত্ব করছিলেন না। রাজা শুধু রাজা যে সার্কেল চিফ বা রাজা যেটা, সেটা ব্রিটিশদের তৈরি করে একটি শাসন ব্যবস্থা। হ্যাঁ, যে 3 জেলার 3 জন সার্কেল চিফ থাকবেন, চাকমা রাজা, বোমাং রাজা এবং মং রাজা। এই যে সার্কেল চিফ বা রাজা যাদেরকে আমরা বলছি, তো চাকমা রাজা ত্রিদীপ রায়, উনি পাকিস্তানকে সমর্থন করেছিলেন 71 সালে মুক্তিযুদ্ধ চলাকালে। কারণ তিনি মনে করেছিলেন যে পাকিস্তানের সঙ্গে থাকলেই চট্টগ্রামবাসীর উন্নয়ন হবে, কিন্তু সাধারণ পাহাড়িদের সাথে রাজার কখনো কোনো রকম যোগসাজশ ছিল মানে না। রাজা সেই সামন্ত প্রভু যার সম্পর্ক একমাত্র তার প্রভুর সঙ্গে, Right. ঔপনিবেশিক প্রভুর সঙ্গে। কর আদায় কর নেওয়া ছাড়া সাধারণ প্রজাদের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। সাধারণ পাহাড়ি মানুষ যারা, এবং তখন তো চট্টগ্রাম আরো বেশি অনুন্নত এবং আরো যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, এবং সেখানে অনেক বেশি জঙ্গল, দুর্গমতা অনেক বেশি ছিল। সাধারণ মানুষ জানতোই না যে আসলে একটা দেশ বিভাগ হচ্ছে, সেখানে যুদ্ধ হচ্ছে, যুদ্ধ বিগ্রহ হচ্ছে, সেখানে সাধারণ যারা জুন চাষী তারা এই সম্পর্কে কোনো খবরই রাখতো না। হার্ট অফ ডার্কনেস, অন্ধকারের জগৎ। সেটাই। তো আপনি জানেন যে রামগড়ে মুক্তিযোদ্ধারা কি বড় ধরনের ক্যাম্প বসিয়ে যুদ্ধ করছিল। সেখানে রামগড়ে কিন্তু আবার বেশ কিছু চাকমা আদিবাসী তারা কিন্তু মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল, সেটাও কিন্তু আমরা দেখছি। তার মানে এই জায়গাটা আজকে খোলাসা করা গেল আপনার কাছ থেকে যে আসলে আমরা যে একটা একপেশে ধারণা ধরে রেখেছি যে হয়তো পাহাড়ের মানুষ সেই যুদ্ধে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের শাসককে সমর্থন দিয়েছে, এখানে সেটা স্পষ্ট হয়ে গেল যে এখানে জনমতের কোনো দাবি ছিল না এবং এটা ছিল কেবলমাত্র রাজার একজন তার পছন্দ, রাইট। একজন সামন্ত প্রভুর সামরিক শাসকের প্রতি যে পছন্দ সেই ব্যক্তিগত পছন্দকে আমরা এতদিন চাপিয়ে দিয়েছি পাহাড়ের সাধারণ মানুষের উপরে। এটা একটা বিভ্রান্তিমূলক প্রচারণা মাত্র।